সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে বুঝে পড়ার মতো কোর্স। তো ওয়েলকাম টু টাইম স্মার্ট প্রফেশনাল। আপনাদের সবাইকে টাইম স্মার্ট প্রফেশনাল আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে ট্রেড ফিনান্স এবং ফরেন এক্সচেঞ্জ কোর্সের আমরা খুঁটিনাটি জানবো। তার সিলেবাস অ্যানালাইসিস করব, কোশ্চিন অ্যানালাইসিস করব এবং এই কোর্স নিয়ে কিভাবে প্রস্তুতি নিলে আমরা সহজেই খুব দ্রুত শেষ করতে পারি সেই ধরনের একটা পরিকল্পনা করব। আর এখানে এই কোর্সে যেন কোনো প্রকার ভয় না আসে, সেই ভয়টা দূরীকরণের যতগুলো ব্যবস্থা আছে আমরা পরিকল্পনা মাফিক আগায় যাব তার সমাধান করার জন্য। তো আমরা প্রথমেই বলি, ট্রেড ফিনান্স এবং ফরেন এক্সচেঞ্জ কোর্সটা আমাদের যারা ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে আছেন, যেমন গতবারের আগের বার একজন ছিলেন, উনি সোনালী ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে প্রায় 18 বছর চাকরি করছেন। তার কাছেও বিষয়টা ছিল একটু মানে ঘোলাটে টাইপের, অনেকগুলো বিষয়। তারপরে আমরা আলোচনা করে ক্লাস করেছি, মোটামুটি উনি পাশ করে গিয়েছেন ওইবারই। উনি নিজেও এই কোর্সে 2-3 বার ফেল করেছিল। তো এইটা হচ্ছে ভয়ঙ্করী কথা। আচ্ছা, এবার আমরা যদি বলি ট্রেড ফিনান্সটা ভয়ঙ্করী কেন, কারণ এইখানে যদি ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে কাজ না করে অনেকেরই বাস্তব অভিজ্ঞতা থাকে না, সেই জন্য ভয়ের। সুখবরের বিষয় যেটা, এই কোর্সটা যদি আমরা একটু বুঝে পড়ি তাহলে এখানকার যেখান থেকে কোশ্চিন দিবে সেখান থেকে আপনি লিখতে পারবেন। তার মানে আপনি যদি বুঝতে পারেন কোর্সটা, তাহলে আপনি 10 সেটের মধ্যে 10 সেটই কমন পাবেন। আর যদি না বুঝে পড়েন তাহলে হতে পারে 10 সেটের মধ্যে সর্বোচ্চ 2-3 সেট আপনি কমন পাবেন। তার মানে বুঝে পড়াটা এখানে খুবই দরকারি, আর মুখস্থ করা হচ্ছে পাপ, এই টাইপের বিষয়টা এখানে। তো আমরা বুঝে যেন পড়তে পারি, বুঝতে পারি সম্পূর্ণটা, সেই জন্য যতটুকু বোঝার জন্য চেষ্টা করার আমি অ্যাজ এ ছাত্র হিসেবে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি একটু আমার পরিচয় হিসেবে দিয়ে দিই। আমি মোহাম্মদ রাসেল উদ্দিন। আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। পাশাপাশি আমি আইসিএমবির একজন মেম্বার, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাক্স বার অ্যাসোসিয়েশন রংপুর, এগুলোর আমি একটু সদস্য হিসেবে আছি। তো পাশাপাশি কিছু ডিগ্রি করেছি, ফরেন এক্সচেঞ্জের কিছু কার্যক্রম করেছি, সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে আমি শেয়ার করব এবং অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখব। আর আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে শেয়ার করব, এবং এই দুইটা মিলে গুছিয়ে আমরা খুব দ্রুত আমরা কোর্সটা শেষ করব এবং আমরা নিজের অজান্তেই আমাদের কোর্সের প্রস্তুতিটা সম্পন্ন করব কোনো প্রকার মুখস্থ বিদ্যা ছাড়া। প্রথমে যে কোনো কোর্স শুরু করতে গেলে দুইটা মূল মন্ত্র প্রথম আমাদের দরকার। একটা হচ্ছে কোর্সটার সিলেবাসটা সম্পর্কে জানা। কোর্সের সিলেবাস জানা হয়ে গেলে এবার সিলেবাস অনুযায়ী প্রশ্ন কেমন হয়েছে সেটা আমাদের অ্যানালাইসিস করা। তাহলে আমাদের প্রথমে সিলেবাসটা সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেব। তাহলে আবার কি, সিলেবাস এবং প্রশ্ন হচ্ছে একবার প্র্যাকটিক্যাল মানে সোর্স ইনফরমেশন। তো ওই মানে কোশ্চিন যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকে কম প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমরা গুছিয়ে সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে আসতে পারবো। এবং কোনটুকু পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটুকু পড়া কম গুরুত্বপূর্ণ অপেক্ষাকৃত, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো আমরা শুরু করি প্রথমে সিলেবাসটা দিয়ে। ট্রেড ফিনান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ কোর্সটা আপনার 203 নম্বর কোড আপনার সেকেন্ড পার্টের, এবং সেকেন্ড পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোর্সের মধ্যে এটা। এর পাশাপাশি আমরা নতুন যে ষষ্ঠতম ব্যাংকিং ডিপ্লোমার যে প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হয়েছে, যেটা খুব আলোচিত একটা বিষয়। এই ধরনের প্রশ্ন প্যাটার্ন ইতিপূর্বে আইবিবিতে ছিল না। ইভেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানেই মানে 90% প্রতিষ্ঠানে এই প্যাটার্নের বা এই লেভেলের প্রশ্ন নেই। এটা আইবিবি প্রণয়ন করেছে। তারা প্রশংসার দাবিদার, যেমন কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও আছে। তো আমরা তাদের প্রশ্ন প্যাটার্নটাও আলোচনা করবো। আগে সিলেবাসটা দেখব, তারপর আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা চলে যাই সিলেবাস নিয়ে। সিলেবাসে আপনার 7টা মডিউল রয়েছে। 7টা মডিউলের তথ্যগুলো দেওয়া, 7টা মডিউল সাজানো রয়েছে। 7টা মডিউলের মধ্যে প্রথম মডিউল ছিল হচ্ছে একেবারে ইন্ট্রোডাক্টরি কথা, যে ইন্টারন্যাশনাল ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জের একটা ওভারভিউ এখানে রয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল ট্রেডের ডেফিনিশন, তার গুরুত্ব, এক্সপোর্ট ইম্পোর্টের গুরুত্ব,
ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই মডুলে। আর এই মডুলের সব থেকে যে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের এই মডুলের ক্ষেত্রে, আমি সেটাও একটু মার্কিং করে দিই আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে যে এই মডুলের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট। এই পার্টটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব বহন করে থাকে, কারণ এই পার্ট থেকে নর্মালি কোশ্চিন কোনো না কোনো জায়গায় হবে, সেটা একটা ব্রড কোশ্চিন হোক, অথবা আপনার শর্ট কোশ্চিন হোক, অথবা আপনার ব্রড কোশ্চিন হোক, অথবা শর্ট কোশ্চিন হোক, অথবা পার্থক্য হোক, এখান থেকে আসেই। তার মানে মডুলের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে ফরেন ট্রেড কাকে বলে, আর বাংলাদেশে ফরেন ট্রেড মানে উন্নত করার জন্য বা বৈদেশিক বাণিজ্য পজিটিভ ফেভার আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে, এই ব্যালেন্স অফ পেমেন্ট এবং ট্রেড নেগেটিভ হওয়ার কারণ কি, এই নেগেটিভ থেকে উত্তরণের জন্য আমরা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। এটা হচ্ছে মডুল এর সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। মডুল বিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের যে পেমেন্ট সেটেলমেন্ট পদ্ধতিগুলো রয়েছে, সেই পেমেন্ট সেটেলমেন্ট পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পেমেন্ট সেটেলমেন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যে চারটা এখন বর্তমান প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যে চারটা ব্রড কোশ্চেন থাকে, এর মধ্যে একটা সেট কোশ্চেন অবশ্যই মডিউল বি থেকে থাকবে। এটা মাস্ট, কোনো বিকল্প নাই, থাকবেই। আচ্ছা, এই ডকুমেন্ট চ্যাপ্টার থেকে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটা কোশ্চেন নাম্বার পার্ট কোশ্চেন 5, সেটা আবার এখানে থাকে। সেটা থেকে মিনিমাম 2টা শর্ট কোশ্চেন এই মডিউল বি থেকে থাকবে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যেটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, ওর 2টা মানে 10টার মধ্যে এটা 5টা লিখতে হয়। ওই আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজির মিনিমাম 2টা টার্মিনোলজি থাকবে এই পেমেন্ট সিস্টেম থেকে। তারপর আমি বুঝে নিই এই সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পেমেন্ট সিস্টেমটা যদি আমরা আবার বুঝতে পারি তাহলে খুব পানির মতো সহজ, আর বুঝতে না পারলে একটা মাঝখানে যেয়ে আমরা আটকে যাব, তাল খুঁজে পাবো না। আমরা বুঝে যাব একেবারে। বুঝে গেলে একেবারে মনে করেন যে কি, মনে করেন যে মানে A+B² মতো সূত্রের মতো ফর্মুলায় ফেলে দেবো, অঙ্ক হয়ে যাবে, ফর্মুলায় ফেলে দেবো, থিওরি অ্যান্সার হয়ে যাবে, এইরকম আর কি বিষয়। তো পেমেন্ট পদ্ধতির মধ্যে পেমেন্ট পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে, যেমন ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, হ্যাঁ, ডকুমেন্টারি ক্রেডিট বা এলসি, এরকম বিভিন্ন সেটেলমেন্ট প্রসিডিওর রয়েছে বা পেমেন্ট পদ্ধতি রয়েছে। এই পেমেন্ট প্রসিডিওর নিয়ে এর পাশাপাশি ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রকার ব্যাংক গ্যারান্টি রয়েছে, সেগুলো এই মডুলের পার্ট আর কি। আমরা যে এলসির কথাটা বলি, এলসি আর একটা নাম হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট বা এলসি, সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে ডকুমেন্টস ইন ইন্টারন্যাশনাল ট্রেড, এটা আর একটা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ছোট হইলেও এটা অনেক গুরুত্বপূর্ণ, এই ছোট মরিচে ঝাল বেশি যেমন। এইটা কেন গুরুত্বপূর্ণ, পার্থক্য 2টা থেকে 3টা পার্থক্য থাকবে এখান থেকে, এই মডুল সি থেকে। শর্ট কোশ্চেনে মিনিমাম 2টা, একটা বা 2টা থাকবে এই মডুল থেকে, ঠিক আছে। তারপরে আপনার ব্রড কোশ্চিন একটা সেট, 4টার মধ্যে একটা সেট থাকবে শুধুমাত্র এই মডুল থেকে। তার মানে এই মডুল থেকে একটা, এই মডুল থেকে একটা, বি থেকে একটা, সি থেকে একটা, এটা আসা মোটামুটি বাধ্যতামূলক, আসবেই। তার মানে 8 থাকে ব্রড কোশ্চিন 2 সেট, সেটা বাকি মডুল থেকে গুছায় আসে, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো আমরা একটু বুঝে আগাবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা মুখস্থ না করে বুঝে বুঝে আগাবো, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমরা একটু অ্যানালাইসিস করে নিব, যাতে কোনগুলো পড়লে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি, কোন গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো কিন্তু সহজে ফাইন্ড আউট করতে পারবো। এরপরে আছে আপনার তার মানে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ডকুমেন্টিং প্রসিডিওরটা কেমন, ডকুমেন্ট পরিচালনা পদ্ধতি কেমন, সেগুলো বিষয় নিয়ে মডিউল সিতে। মডিউল ডি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন রেগুলেশনস রয়েছে, রুলস রেগুলেশন বা আইন রয়েছে, সে আইনগুলো নিয়ে ধারণা। এর মধ্যে 2টা আইন পড়লে আমাদের সবকিছু কাভার হয়ে যায়, 2টা বা 3টা আইন, অনেকগুলো আইন নিয়ে কথা বলা আছে, 2-3টা আইন পড়লে আমাদের অনেকখানি হয়ে যায়। সেটা হচ্ছে কি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 বা ফেরা 1947, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, এটা
এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আইন বাংলাদেশের। আর ইন্টারন্যাশনাল একটা আইন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউসিপিডিসি, মানে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডকুমেন্ট। এই ইন্টারন্যাশনাল ডকুমেন্টস থেকে যে এই যে ডকুমেন্টস রিলেটেড যে জিনিসটা আমরা মডিউল সি তে বললাম, মডিউল সি এর ডকুমেন্ট রিলেটেড যে তথ্যগুলো রয়েছে, এইটা এই মডিউল ডি এর আইন অনুযায়ী পরিচালিত হয়। মডিউল ডি এর আইন অনুযায়ী পরিচালিত হয়। ঠিক আছে? তার মানে মডিউল সি এর আইনগত বিষয়গুলো বা ইন্টারন্যাশনাল ট্রেডের আইনগত বিষয়গুলো মডিউল দিতে আলোচনা করা হয়ে থাকে। এরপর আমরা চলে যাব তারপরের মডিউলে। তারপরের মডিউলে যে আমরা দেখব এরপরে আমরা যাব মডিউল ই। মডিউল ইতে ইন্টারন্যাশনাল ট্রেড ফিনান্স বা ফাইন্যান্স। ইন্টারন্যাশনাল ট্রেডের যারা ইম্পোর্টার এবং এক্সপোর্টার রয়েছে তারা কিভাবে ফাইন্যান্স করবে বা অর্থায়ন করবে কোন কোন ভাবে, এটা মডিউল ইতে আসে। মডিউল ইতে আপনার 3টা থেকে 4টা কোশ্চিন পড়তে হবে। 3টা থেকে 4টা কোশ্চিন যদি আমরা পড়ি তাহলে আমাদের মানে ওই মডিউলটা কাভার হবে, প্লাস ওই 3টা 4টা কোশ্চিন থেকে হাফ কোশ্চিন আসবে। হাফ বলতে বোঝানো হচ্ছে যে আমরা যেমন বলি যে একের মনে করেন কোশ্চিন আসছে ক, খ বা গ। অনেক সময় গ থাকে, অনেক সময় গ থাকে না। ক আর খ যদি থাকে, আমরা যদি এইটুকু ধরি, তাহলে এই একের ক কে বলছে আমরা হাফ কোশ্চিন। এই মডুল ই থেকে হাফ কোশ্চিন আসবে, সেটা তো আবার 2টা 3টা কোশ্চিন পড়লেই কমন পড়বে। সেখানে কোন কোশ্চিনটা বেশি আসে? এক্সপোর্টাররা যে বিভিন্ন সোর্স থেকে অর্থায়ন করে থাকেন, সেই সোর্সগুলো কি কি? এই সোর্সের ক্ষেত্রে ব্যাংকে কি কি ধরনের রিস্ক রয়েছে? সেই রিস্ক মোকাবেলা করার জন্য ব্যাংক কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে? এই কোশ্চিনটা রিপিটেডলি বারবার আসে, সেটা আপনাদের দেখাই দিব। পাশাপাশি মাঝে মাঝে আসে ইম্পোর্টাররা কি কি ধরনের রিস্ক ফাইন্যান্সিং সুবিধা পায় ব্যাংক থেকে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, সেগুলোই কি কি ধরনের ব্যাংকের ঝুঁকি থাকে, ব্যাংক সেগুলো কিভাবে মোকাবেলা করে। আচ্ছা, এবার মডিউল এফ। মডিউল এফ এ নর্মালি কোনো ব্রড কোশ্চিন থাকে না বর্তমান সময় অনুযায়ী। এখানে আপনার পার্থক্য একটা থাকতে পারে, আর হচ্ছে আপনার শর্ট কোশ্চিন একটা থাকতে পারে। তাছাড়া বেশি কোশ্চিন এখান থেকে হয় না। আগে শর্ট নোট ছিল, শর্ট নোটে 1টা 2টা শর্ট নোট আসতো। না। আমার মডুল এফে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হুম। নাই। মডুল এফে বেশি কিছু নাই। তবে মডুল জি, ম্যাল প্র্যাকটিস ইন ট্রেড সার্ভিসেস। ট্রেড সার্ভিসে কি কি ধরনের অপব্যবহার রয়েছে, সে অপব্যবহার রোধে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা বাংলাদেশে প্রচলন আছে, সেইগুলো নিয়ে আলোচনা। এখানে মডুল ডিতে 1টা বা 2টা কোশ্চিন পড়তে হবে। ওই 1টা 2টা কোশ্চিনই আসলে পরীক্ষা হলে হাফ কোশ্চিন কাভার করে, ব্রড কোশ্চিনে হাফ কাভার করে। তার মানে 1টা বা 2টা কোশ্চিন পড়বো, ওই 1টা 2টা কোশ্চিনই পরীক্ষা হলে আসবে। এই হচ্ছে আমরা মোটামুটি বললাম আমাদের সিলেবাস। এখন আমরা যাব, আমরা একটু অ্যানালাইসিস কেন করলাম যে আপনারা এত বড় সিলেবাস, এত বড় বই, টেনশন করার কিছু নাই। কারণ আমরা জানি যে কতটুকু পড়লে আপনার জন্য দরকারি, আপনি পরীক্ষায় ভালোভাবে পাশ করে আসতে পারবেন। আমরা ওই লাইন দিয়ে যাব, তবে বুঝে যাব, মুখস্থ করব না। আমাদের কোশ্চিন প্যাটার্ন দেখি এবার। আমরা 5তম কোশ্চিন প্যাটার্ন, পাশাপাশি সর্বশেষ প্রশ্ন 6ষ্ঠতম ব্যাংকিং ডিপ্লোমার, সেটাও দেখব। একটু প্রশ্নে চলে যাই। আগে কোন ধরনের প্রশ্ন হতো, বর্তমান সময়ে কোন ধরনের প্রশ্ন হচ্ছে,
আগামী দিনে কোন ধরনের প্রশ্ন আসবে, এটা আমাদের আসলে একটু ক্লিয়ার হওয়ার দরকার। তাহলে আমাদের কোর্স সম্পর্কে ধারণাটা অনেকখানি স্বচ্ছ হয়ে যাবে এবং আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারবো। আমাদের 5তম প্রশ্নে আমরা একটু দেখি যে 5তম ব্যাংকিং ডিপ্লোমায় কি ধরনের প্রশ্ন এসেছিল। দেখেন, 5তম ব্যাংকিং ডিপ্লোমাতে মানে গতবারের আগের বার কিন্তু যে প্রশ্ন এসেছিল, আমরা প্র্যাকটিক্যাল প্রশ্ন দেখাই কেন? তাহলে আপনার মনে সাহস কাজ করবে, আপনি প্রথম দিনেই জানতে পারছেন যে আসলে সিলেবাসটা কি আর প্রশ্নগুলো কোথা থেকে আসে। এটা যদি জানতে পারেন, আপনার 50% ভয় কেটে যাবে। আর ভয় কেটে যাওয়া মানে পাস 50% নিশ্চিত হয়ে গেল, আপনি অন্যদের থেকে এক ধাপ আগাই গেলেন। তো আমরা যদি দেখি প্রথমে আগে যেভাবে আসতো, প্রথম সেট হইতে একটা শর্ট নোটের, অন্যান্য বইতে থাক মানে অন্যান্য কোর্সে থাকে শর্ট নোট, শেষে থাকে ট্রেড ফিনান্সের শর্ট নোটটা প্রথমে দিত। এরপরে একটা সেট থাকতো, সেটা পার্থক্য। সে পার্থক্যটা এখনো আছে। আগে পার্থক্য থাকতো 7টা বা 6টা বা 7টা, সেখান থেকে 5টা বা 4টা লিখতে বলতো। আর এখন হচ্ছে পার্থক্য থাকে 10টা, ফিক্সড করে দিয়েছে। এই 10টার মধ্যে আমাদের 5টা পার্থক্য লিখতে হবে। এখনকার নাম হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বা তুলনা এবং বৈসাদৃশ্য। এই জিনিসটা আমাদের এখন দেখতে হয়। আচ্ছা, এরপরে আমরা তারপরে যে মোট কোশ্চিনটা ছিল, সেটা হচ্ছে যে এবার ব্রড কোশ্চিন শুরু হলো। ব্রড কোশ্চিনে আমরা দেখি যে 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার একটা কোশ্চিন হতো কি, আগে এক ধরনের অ্যাপ্লাইড কোশ্চিন হতো। অ্যাপ্লাইড কোশ্চিনটার ধরন ছিল কি আগে, যে ধরেন আপনি একটা ফরেন ট্রেড ডিভিশনের প্রধান, সেই ট্রেড ডিভিশনের প্রধান হয়ে আপনি নিম্নোক্ত প্রবলেমগুলো কিভাবে সমাধান করবেন। সেটা সাধারণত 4 নাম্বার কোশ্চিন থাকতো। এটা এটা একটা রেগুলার কোশ্চিন ছিল, যদিও গতবারে আর এই প্যাটার্নে যায় নাই। তার মানে ফরেন ডিভিশনের প্রধান হিসেবে নিম্নোক্ত সিচুয়েশনগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন, এটা ছিল আমাদের আগেকার 4 নাম্বার কোশ্চিন। তবে এই কোশ্চিনের প্যাটার্নটা আবারও রিপিট হতে পারে। আমার মনে হয় যে খুব শীঘ্র এই প্যাটার্নটা, কারণ এটা খুব অ্যাপ্লাইড কোশ্চিন ছিল। এটা ইউসিপি ডিসি যেটা আমরা বললাম, এই ইউসিপি 600 অনুযায়ী এইটা আসলে কোশ্চিনটা অ্যান্সার হতো। তো এই কোশ্চিন হয়তো আমার কাছে মনে হয় সামনে আবার রিটার্ন করবে। কোশ্চিনটা খুব সুন্দর কোশ্চিন ছিল এটা, এবং একটু বুঝলে এটার অ্যান্সার দেওয়া একেবারে ছিল পানির মতো। আপনি 15 মিনিট লিখবেন, পুরো সেট অ্যান্সার হয়ে যাবে, আপনি মোটামুটি 16-17 অ্যান্সার পাবেন। এরকম ছিল। এইটার ম্যাথ হলে আগেকার মানুষের 30 মার্কস কাভার হয়ে যেত। তার মানে পাস আগে কেন আমাদের, আমাদের ট্রেড ফিনান্সে আগে প্রায় 90, মানে 6 থেকে 7% পাস করতো, মানে ফেল করতোই না। আচ্ছা, তারপর আমরা 4 নাম্বার গেল। 5 নাম্বার প্রশ্ন আবার ব্রড কোশ্চিন আসতো। 5, তারপরে 6, 7, 8, এবার ব্রড কোশ্চিন চলতো। ঠিক আছে। 9, 9 নাম্বার পর্যন্ত ব্রড কোশ্চিন হতো। এরপরে আপনার লাস্ট নাম্বার সেট যেটা, সেটা দিতে হচ্ছে 10 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই ম্যাথ জিনিসটা বিষয়টা ছিল আগেও যেটা ম্যাথ ছিল, এখনো সেই ম্যাথই আসে। সুবিধার জায়গা হচ্ছে ট্রেড ফিনান্সের ম্যাথ নিয়ে সবথেকে সুবিধা যে আপনার যদি ম্যাথটা যদি শিখাই দেওয়া যায়, আপনি এখন শিখে যাবেন, সকালে পরীক্ষা হলে করতে পারবেন। ম্যাথটার এমন একটা সিস্টেম প্রসিডিওর রয়েছে, ওই সিস্টেম প্রসিডিওরটা যদি আপনি ধরতে পারেন, কারণ ম্যাথ একই আসে, খালি ফিগার চেঞ্জ থাকে। তাহলে 2টা প্যাটার্নের ম্যাথ এখানে আসে। এই 2টা প্যাটার্নটা খালি যদি আপনি শিখে নিতে পারেন, ওই শিখাইতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। তাহলে 1টা থেকে 2টা ক্লাসে যে আপনি ম্যাথ প্র্যাকটিস করেন, পরের দিনই পরীক্ষা হলে যে আপনি মানে কি পরের দিন সকালে, মানে আজকে যদি আমি সারাদিন ম্যাথ মানে 1-1.5 ঘন্টার ক্লাসে একটা ম্যাথ পড়াই, আপনি সকালে যে পরীক্ষা দিতে পারবেন, ভুল হবে না। এই হচ্ছে বিষয়। এটা ছিল আগেকার প্রশ্ন প্রসিডিওর। আমরা চলে আসি সর্বশেষ প্রশ্ন প্রসিডিওর। আগেকারটা দেখাই নিলাম যে পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন। আমরা সর্বশেষে যে প্রশ্ন আছে, ষষ্ঠতম ব্যাংকিং ডিপ্লোমা, এই ষষ্ঠতম ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্নগুলো আপনাকে দেখাই। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্ন। ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে দেখেন প্রথমে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। আমরা প্রশ্নকে আগে দেখি, প্রশ্নকে
নতুন আইবিবি আপনার প্রশ্নকে ভাগ করেছে, 5টা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। আমরা এই 5টা ক্যাটাগরি সম্পর্কে একটু ধারণা নিই। 5টা ক্যাটাগরি সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন, অনেকে এখনো হয়তো ক্লিয়ার না। আবার নতুন প্যাটার্নটা ভালো হলো না খারাপ হলো, আপনাদের এটাও একটা কোশ্চিন, পাস করাটা কঠিন হয়ে গেল কিনা, সেই বিষয়ে আপনাদেরকে উত্তর দিব। নতুন প্যাটার্ন অনুযায়ী আমাদের প্রশ্নকে 5টা ক্যাটাগরিতে আইবি ভাগ করে দিয়েছে: পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই। তো পার্ট এ তে কি বোঝায়? পার্ট এ তে 4টা ব্রড কোশ্চিন থাকবে। আগেকার যে ব্রড কোশ্চিন ছিল, যে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে, বাংলাদেশের অর্থনীতিতে পজিটিভ ইন্টারন্যাশনাল ট্রেডের ইম্প্যাক্ট বর্ণনা করুন। ঠিক আছে, এটা আগের প্রশ্ন ছিল। এটাকে বলছে ব্রড কোশ্চিন। আগে ব্রড কোশ্চিন সেট তো 8 সেট, এখন থাকে 4 সেট। ব্রড কোশ্চিন কমে আসছে, তার মানে মুখস্থ বিদ্যার পরিমাণটাও কমে আসছে। এটা আপনাদের জন্য সুবিধা হয়েছে, যারা একটু বুঝে বুঝে লিখতে চান তাদের জন্য অনেক বড় পজিটিভ পয়েন্ট একটা। এটা হচ্ছে ব্রড কোশ্চিন। ব্রড কোশ্চিন 4 সেট থাকে, তার মধ্যে 2 সেট লিখতে হয়, প্রত্যেক সেটের মার্কস 20, 20 × 40। এরপরে পার্ট বি। পার্ট বিতে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল থট প্রভোকিং অথবা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। ফরেন ট্রেডের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রশ্নই থাকে, থট প্রভোকিং আর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থাকে না। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন হচ্ছে ওই যে আমরা বললাম, ফরেন ডিভিশনের প্রধান হিসেবে আপনি এই কাজগুলো কিভাবে সমাধান করবেন। তো ওই কোশ্চেনগুলো আসে না, ভবিষ্যতেও আসতে পারে। তো আমাদের যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে, তার মানে আমাদের থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি বললাম যে আমরা, এটা 2টা প্যাটার্ন প্রশ্ন আছে। আমরা আজকে রাত্রে করাই দিলে আপনি সকালে পরীক্ষা দিতে পারবেন। এই কথাটা যতদিন না আপনাকে দেখাবো ততদিন আপনি বিশ্বাস করবেন না, তবে যেদিন দেখাবো সেদিন বিশ্বাস করবেন। আপনার এনসিসি ব্যাংকের একটা ম্যাডাম ছিলেন, উনি 8বার ফরেন ট্রেড দিয়েছিলেন। উনি প্রায় তাও মনে করেন সম্ভবত 97তম ব্যাংকিং ডিপ্লোমা উনি পাশ করেন। ওই একবারই আমাদের কোচিং করতে এসেছিলেন, এনসিসি ব্যাংকের হেড অফিসে আছেন, ওনার নামটাও আমার জানা ছিল। উনি ফরেন ট্রেড পরীক্ষা দিয়ে ওই দিনেই, পরীক্ষা দিয়ে বের হয়ে রিক্সায় উঠে আমাকে ফোন দিয়েছে যে স্যার, আমি কনফিডেন্ট ফরেন ট্রেডে পাশ করবো। সে কিন্তু সত্যিই পাশ করেছে, কিন্তু ওই কনফিডেন্টটা তার ছিল। সে ক্লাসেও খুব অ্যাটেন্টিভ ছিল, জিজ্ঞাসা করতো। আচ্ছা, পার্ট বি গেল। পার্ট সিতে কি আছে? পার্ট সিতে, সিতে আছে কেস স্টাডি। কেস স্টাডিতে 2টা সেট কোশ্চিন থাকবে, ওর মধ্যে 1 সেট কোশ্চিন দিতে হবে। কেস স্টাডি মানে হচ্ছে একটা বড় সিনারিও বা গল্প দিবে, কোশ্চিনটা 1 পাতা হতে পারে, একটা কোশ্চিনই একটা গল্প, অথবা হাফ পাতা হতে পারে, কমপক্ষে হাফ পাতা হবে একটা কোশ্চিনে। ঠিক আছে, তার মানে আমাদের কেস স্টাডিটা দিতে হবে। তার মানে কেস স্টাডি থাকবে 2টা, তার মধ্যে একটা দিতে হবে 20 মার্কস। এই 20-এর মধ্যে আমরা, মানে খুব বেশি মার্কস পাবো না, কেস স্টাডিতে সর্বোচ্চ 14-15 পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। সর্বোচ্চ 10-12 পাওয়াটা হবে স্বাভাবিক মার্কস। তার মানে কেস স্টাডিতে, আর কেস স্টাডির সুবিধাটা যেটা, কোশ্চেনের উত্তর প্রশ্নের মধ্যেই আছে, প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যেই আছে। এটা হচ্ছে কেস স্টাডির সব থেকে সুবিধাজনক কথা। এরপর নাইস। হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি। নাইস। সেটাকে বলা হয় কম্পেয়ার আচ্ছা অ্যান্ড কন্ট্রাস্ট, মানে তুলনা এবং পার্থক্য। তো এটা আচ্ছা, অনেকে তুমি খেয়ে মিসগাইডেড নিও হন তারপরে আমাকে দিও, ওকে? একটু। না না, এমনি বলছি কাজে। এক্সকিউজ মি, যারা কথা একটু বলেন একটু মিউট করে মিউট নিয়েন, করবেন যারা প্লিজ। কথা বলে একটু মিউট করে নেন। আচ্ছা, এটা টু ওয়ে, আমরা টু ওয়ে কমিউনিকেশন রাখার জন্য খুলে রেখেছি। আপনারা ইয়ে করেন না, মানে আনমিউট করেন না, কথা যখন বলার আনমিউট করে কথা বলবেন আপনাদের সুবিধার জন্য, কারণ এই রেকর্ডটা আপনি পরে শুনবেন, তখন অন্য কথা আসলে শুনতে পারবেন। আর যার ঘরের মানুষ সে, তার কাছে বেশি মিষ্ট, তো এটা যদি আরেকজন ওই মিষ্টতা শুনে ফেলে তাহলে খারাপ হলো না। আমরা ওইটা ওইটুকু প্রাইভেসি মেনটেন করব। হ্যাঁ, তো এখন আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি।
আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজিতে বিষয়টা হচ্ছে যে তুলনা এবং পার্থক্য। তো এইটা আবার অনেক সময় মিসগাইডেড হন অনেক সময় অনেকে। সে হচ্ছে তুলনা এবং পার্থক্য মানে কি, একটা মিল একটা অমিল, ভেরি ফল্টি, মানে মানে অ্যান্সার আর কি, যে একটা মিল একটা অমিল। উত্তরটা হচ্ছে বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে মূল বিষয়টা হচ্ছে দুইটা কনসেপ্টের মধ্যে তুলনামূলক একটা আলোচনা। একটা এক্স একটা ওয়াই, এক্স নিয়ে যে কথাবার্তাগুলো বলবেন ঠিক ওয়াই নিয়ে ওই লাইনের কথাবার্তাগুলো বলবেন। ওয়াই বিষয়ে এক্স বিষয়ে যে কথাবার্তাগুলো বলবেন ঠিক কম্পারেটিভ ওই কথাগুলো ওয়াইতে বলবেন। ওইটা আমরা তখন দেখাই দিব, তখন আপনারা বুঝে ফেলবেন। এটা থাকবে 10টা, তার মধ্যে 5টা উত্তর দিতে হবে, 5 × 2 = 10 মার্কস। এটা আপনি কমন পাবেনই, কারণ 10টা থাকে তো 5টা পাওয়া যায়। আর একটা হচ্ছে শর্ট কোশ্চেন। এইটা আমার কাছে আইবিবি একটা অবিচার করেছে। এখানে যদি এই পার্ট ডিতে যদি 10টার পরিবর্তে 8টা দিয়ে বলতো 5টা লেখেন তাহলে সমস্যা ছিল না। আর এখানে যদি বলতো 12টা বা 14টা দিয়ে যদি বলতো 10টা লেখেন তাহলে সমস্যা ছিল না। এখানে 10টা দিয়ে 10টা লিখতে হবে, ম্যাথমেটিক্সের মতো মার্কস। আপনি পারলে ফুল মার্কস, না পারলে জিরো, মানে ওই হাফ টাপ পাওয়ার কোনো কিছু নাই। টু দ্য পয়েন্ট কোশ্চিন, টু দ্য পয়েন্ট অ্যান্সার। তবে কিছু কোশ্চিন আছে একটু বানানো লেখার মতো, সেখানে মার্কস একটু কম বেশি হতে পারে। তবে 80% কোশ্চিন থাকে টু দ্য পয়েন্ট, টু দ্য অ্যান্সার। সাধারণত 1 থেকে 2 বাক্যে লিখতে হয় বা 3 বাক্যে লিখতে হয়। এটা 10টা থাকে 20 মার্কস আর কি উত্তর, মানে 20 মার্ক মানে মার্কস পাওয়া যায় আর কি। তো 20-20-এর মধ্যে যদি আমাদের পরীক্ষা হলে 7টা কমন থাকে, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ। 7টা কমন পাবে অনেক কিছু। তার মানে 10টা পাওয়ার কমন পাবো এরকম চিন্তা করা উচিত না। আপনি একটা ব্রড কোশ্চেন লিখলে সময় লাগবে, প্রথম সেট লিখলে পারে আপনার 1 ঘন্টা লাগতে পারে, দ্বিতীয় সেট হলে 40-45 মিনিট সময় লাগবে। আর এই শর্ট কোশ্চেন 10টা লিখতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিট সময়। এখানে মার্কস পাবেন 14, ওখানে ব্রড কোশ্চেন 14-15 পাবেন। তার মানে এখানে আপনার কি হলো, টাইম সেভ হলো, যেটা আপনি অন্য সেক্টরে ইনভেস্ট করে আপনি বেশি মার্কস তুলতে পারবেন। আর এই শর্ট কোশ্চেনগুলো আমাদের কাভার করবে ব্রড কোশ্চেনের মাধ্যম দিয়ে, আইনগত কিছু প্রশ্নের মাধ্যম দিয়ে। কিছু আপনার মডিউল আছে সেখান থেকে শর্ট কোশ্চেন হয়, কিছু মডিউল থেকে কোনোদিনই হয় না। তাহলে যে মডিউল থেকে শর্ট কোশ্চেন বেশি অ্যান্সার হয় সেই মডিউল সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। ঠিক, এটা হচ্ছে গেল। তাহলে আমরা কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে ধারণা নিলাম। তো প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে ধারণা নিয়ে আমাদের এখন পরীক্ষার প্রস্তুতি প্ল্যান যদি আমরা করি, এই কোর্সের ব্রড কোশ্চেন হয়ে যাওয়া মানে 60% প্রস্তুতি শেষ হওয়া। মানে 4 সেট ব্রড কোশ্চেন প্রস্তুতি নেওয়া মানে 60%, 40% না 60%, মার্কস হিসেবে 40%, কিন্তু বাস্তবে 60% কমপ্লিট হওয়া। বা আমি বলবো এইটুকু ব্রড কোশ্চেন কভার করা মানে 70% কমপ্লিট হওয়া। 70% ম্যাথ কমপ্লিট করা মানে আরো 20% যোগ হওয়া। তার মানে 90% চলে গেল। তবে 90% আপনি পাচ্ছেন কত, 50টা ভালো জানলে আপনি 90% কাভার করতে পারছেন। আর বাকি যে সিডিই, এই যে তিনটা মানে কোশ্চিন প্যাটার্ন, এই তিনটা কোশ্চিন প্যাটার্ন জাস্ট খালি আপনার 10%, অ্যাডিশন করবে 10%। তার মানে এই যদি আপনি ব্রড কোশ্চিন আর ম্যাথমেটিক্স যদি কাভার করেন তাহলে আপনি 90% কাভার করছেন। তার মানে পার্ট এ, মানে এ এবং বি, এই দুইটা যদি আপনার কাভার হয় তাহলে আপনি 90% কাভার করছেন। আর মানে এইটা দিলেই আপনি এই দুইটা কাভার হলে মনে করবেন সিলেবাসে 90% শেষ। আর সিডিই, এইটা দিয়ে আর মাত্র অ্যাডিশনাল 10% নলেজ লাগবে, তাহলে সিডিই শেষ। এবং এই সিডিই আমরা এটা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। 2 থেকে 3 দিন, 2 থেকে আমরা 3 দিনে সিডিই আমরা এই 2 থেকে 3 দিনে আপনার 2 or 3 ডেজের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে। কিন্তু ব্রড কোশ্চিনে যে আমাদের ম্যাথমেটিক্সের 2টা ক্লাস 2 দিন লাগবে, 2 ডেজ ম্যাথমেটিক্সে। আর 5-6 দিন লাগবে আমাদের, বা 7-8 দিন লাগবে আমাদের ব্রড কোশ্চিন শেষ করতে। এবং এইটা আমরা খুব সিকুয়েন্সিয়ালি শেষ করে দিতে পারবো। এবং মানে কোনো প্রকার ঝামেলা টেনশন ছাড়াই আমরা এটা শেষ করতে পারবো। আমি বলবো যে এই ট্রেড ফিনান্স কোর্সটা অন্তত আপনারা আপনাদের জীবনে কোনো পার্ট হিসেবে নেবেনই না। জীবন যেভাবে স্বাভাবিক চলছে স্বাভাবিক চলবে, এইটা মাঝখানে আপনাদের অটোমেটিক শেষ হয়ে যাবে, ইনবর্ন শেষ হয়ে যাবে। এবং মজা করে আমরা পড়বো। মূল বিষয়টা হচ্ছে বাস্তব ঘটনার নিরীক্ষে মজা করে যেভাবে ঘটনা ঘটে, এটা মানে বুঝতে পারলে যে এত মজা, মানে আসে না যে মানে চমৎকার কিছু বিষয় আছে না, মানে কিছু খাবার আছে না খাইতে যেমন টেস্টি, তেমনি অঙ্কগুলো এই 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 পড়াটা হচ্ছে এরকম টেস্টি মজাদার। তো আমরা সেইভাবেই পড়বো। রসালো রস আছে অনেক, সেই রসটা আমরা আহরণ করার চেষ্টা করব।
আচ্ছা, এরপরে আমরা কোশ্চিনটা দেখাইলাম, কোশ্চিন প্যাটার্ন দেখালাম, কোশ্চিন প্যাটার্ন ও কোশ্চিন প্যাটার্নটা আমরা দেখাচ্ছি, এবার দেখাই কোশ্চিন প্যাটার্নটা দেখালাম, কোশ্চিনে চলে যাই। নতুন একটা লাস্ট কোশ্চিনটা আমরা ষষ্ঠতম ব্যাংকিং গ্রুপে কি কোশ্চিনটা আসছে সেখান থেকে ব্যাক করলাম, কোশ্চিনটা দেখাই। কোশ্চিনটা দেখেন, ব্রড কোশ্চিন মানে বর্ণনামূলক প্রশ্ন চারটা আছে, সাধারণত প্রত্যেকটাই ক খ ক খ ক খ এইভাবে আসে, এক একটাই 10 করে। এটা আমাদের মূল কনসেপ্টটাকে কাভার করে। এবার পার্ট খতে হচ্ছে গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা আগেও যেগুলো ছিল এখনো সেগুলো 6 আর 7 5 আর 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাটা আমরা বললাম কত সহজ। আচ্ছা, এরপরে পার্ট গ হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডিতে দেখেন বিষয়টা অনেক বড় গল্প ঘটনা এবং কিছু প্রশ্নের সমষ্টি। এখানে একটা পটভূমি থাকে, ঠিক আছে, এখানে একটা পটভূমি থাকে, এটা ঘটনা প্রবাহ বা পটভূমি, যেটার ইংরেজিতে বলে সিনারিও। এই সিনারিওর আলোকে কয়েকটা 3 4টা 5টা কোশ্চিন থাকে, ওই কোশ্চিনগুলো উত্তর দিতে হয়, যে উত্তরগুলো আসলে এর মধ্যেই আছে। আচ্ছা, এরকম তার মানে 7 আর 8 থাকে হচ্ছে আমাদের কেস স্টাডি, 7 আর 8 নম্বর প্রশ্ন থাকে আমাদের কেস স্টাডি। এরপরে 9 নম্বর প্রশ্ন আমাদের থাকে হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এটা আগেও ছিল এখনো আছে, এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সবসময় কমন আসে, মোটামুটিভাবে সবসময় কমন আসে, ঠিক আছে। এটা আমরা কম্পেয়ার, এটা এখানে 8টা দিয়েছে, কিন্তু মূল জায়গায় বলা ছিল আপনার 10টার মধ্যে 5টা, কিন্তু এখানে 8টা দিয়েছে, এটা ঠিক করে নাই। আচ্ছা, এরপরে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমাদের ওই ব্রড কোশ্চিন থেকে কাভার হবে, 6টে 7টা পারলেই আপনারা ব্রড কোশ্চিন মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 5টাও যদি কমন আসে তাও পরীক্ষায় দিবেন। 3টে 4টে আসলে আর দেওয়ার দরকার নেই ওই সেট। তো 5টা আসলে 5 দুগুণে 10 মার্কস, তো এটা এনাফ, সময় সেভ করবে। আর লাগবে 35। ম্যাথমেটিক্স করবেন, ম্যাথমেটিক্সে 10 পাবেন, 10-এর মধ্যে 8 পাবেন বা 9 পাবেন, তাহলে দেন 5 মার্ক করতে আর বেশি কিন্তু লাগে না। এইদিকে মানে 17-18 যদি পেয়ে যান, আর 45 পাইতে কিন্তু বেশি থাকে না। এই জন্য যদি একটু অ্যানালাইসিস করে পড়া যায় ফরেন ট্রেড, তাহলে ফরেন ট্রেডে পাশ করাটা হচ্ছে সব থেকে সহজের মধ্যে একটা বিষয়, যদি আপনি বুঝে আগান। আবার ভয়ঙ্কর কথা হচ্ছে যে যদি আপনি না বুঝেন, কারণ এখানকার অনেক কোশ্চিন আছে আপনার কমনই পড়ে না, সেটা আপনার ধারণা থেকে লিখতে হয়। এই ধারণাটা ক্লিয়ার তখনই হবে যখন আপনি বুঝে পড়বেন। তো আমরা ওই বাস্তবে নিরীক্ষে যেভাবে ঘটে সেই ঘটনাক্রম অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা সহজেই শেষ করতে পারবেন বা পাশ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং বা প্রত্যাশা, আমরা খুব সহজেই শেষ করব। মানে আমরা প্রথম দিন হিসেবে খুব বেশি পড়াই না, যে যাতে আপনাদের আহ, মানে ভয়ের বিষয় না থাকে। আমরা খুব সহজভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দিয়েছি। আপনার এই ম্যাটেরিয়ালসটা হাতে পেয়েছেন, কেউ কি আছেন এখানে? জি আমি পেয়েছি। জি স্যার, আমি পেয়েছি। জি হ্যাঁ, স্যার, আমি তো আমরা এখনো পাইনি। তো জি আমরা এটা অনেকেই আসলে পেয়েছি আর কেউ এর- হতে পায়নি। হ্যাঁ হ্যাঁ, কেমন লেগেছে মনে করেন, বইটা কেমন লেগেছে বলেন তো, দেখতে পেয়েছেন? বইটা স্যার ভালো লেগেছে এবং প্রশ্নগুলো খুব সুন্দর, মানে সুনির্দিষ্ট ভাবে খুব সংক্ষিপ্ত ছোট আকারে ছোট গুছানো করে আছে আর কি, সংক্ষিপ্ত আকারে গুছানো আছে। সাজানো, সাজানো। আমাদের এই বইটা গতবার ছিল 224-25 পেজ, এটা আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি, সংক্ষিপ্ত করেছি, দিয়ে 112 মানে 10-12 পেজ। স্যার এবারে বইগুলো আসলে ভালো হয়েছে। আমি আপনাদের ফার্স্ট পার্টের বইগুলো নিছিলাম, তার চাইতে এবারের বইগুলো আরো ভালো হয়েছে স্যার। না, আমরা এবার সবগুলো বই পরিবর্তন করে ফেলেছি, মানে একবার রেডিক্যাল পরিবর্তন করেছি। আমাদের এবার কষ্ট হয়েছে অনেক, কিন্তু রেডিক্যাল একটা পরিবর্তন করেছি। তো আর আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে, যে দোষ ত্রুটি পাইলে সেগুলো বললেন, আমরা সেগুলো কাভার করলাম, কারেকশন করে নিলাম। স্যার আপনি এআইবির কোনটা কোনটা নেবেন স্যার ক্লাস? আমি এআইবিবি নিব হচ্ছে ক্রেডিট অপারেশনটা নিব, এইটা নিব, আর জিএফআইটা নিব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
আর আপনার যদি চান তাহলে নিব, আর যদি না চান তাহলে এটাও ছেড়ে দিতে পারি। না স্যার, আপনি চাইলে আরো একটা বাড়াই দেবেন, আরো ভালো হবে স্যার। না না না, অনেক স্যাররা আছেন, তারাও অনেক ভালো ক্লাস নেন, দুই ক্লাস করেন বুঝতে পারবেন। স্যার না যদি স্যার, আমি এটা রিস্ক ম্যানেজমেন্টটাও যদি আপনি নেন স্যার, আরো ভালো হবে। আজকে রিস্ক ম্যানেজমেন্ট ক্লাস করছিলেন? ওই আপনার হ্যাঁ স্যার তো ভালো করছি। করে শোনা যায় না স্যার। স্যার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারেনি স্যার, রিস্ক ম্যানেজমেন্ট ওইভাবে বুঝতে পারিনি ক্লাস। সাউন্ডের সমস্যা হয়েছে? সাউন্ডের সমস্যা হয়েছে এবং স্যারের ক্লাসটা কেমন ধরো জটিল মনে হয়েছে স্যার। আপনার কথাগুলো যতটা ইজি, স্যারের কথাটা অতটা ইজি মনে হয় না। আপনারগুলো স্যার ইজি লাগে স্যার আমাদের। স্যার আমার মনে হয় স্যার ডিভাইসে কোনো সমস্যা আছে স্যার, কথাগুলি আবার জিএফআই কাইটা ক্লাসটা কাইটা কবে স্যার? আসতেছিল, এমনি পড়ায় ভালোই। হুম হুম, আমি স্যারকে ওইটা বলতে, স্যারকে আমরা রিকোয়েস্ট করবো না স্যার, সাউন্ডের সমস্যা ছিল, এটা যেন সামনের ক্লাসে না হয়। হুম, আমরা স্যারের স্যার সাথে কথা জিএফআই বলবো। ক্লাসটা কবে স্যার? হুম হুম, উনি উনি ভালো মানে মানে ভালো জানে, জ্ঞানী মানুষ, খুব মানে ভালো জ্ঞান। স্যার জিএফএ তো স্যার আমি ফার্স্ট পার্টে তো পাস করছি, একই সিলেবাস নাকি স্যার? আচ্ছা আচ্ছা, না এটা কি মানে কি বললাম? যাই হোক, হ্যাঁ আমরা তাহলে বলেন তো, আমরা কি ফরেন ট্রেডে সব থেকে আগে ডিটারমিনেশন যেটা প্রয়োজন, আমরা কি ফরেন ট্রেডে একবারে পাস করতে চাই? বলেন তো, অবশ্যই অবশ্যই। মানে একবার বাই তো ফেল হার্ট অ্যান্ড করে বাই গেছে সোল, স্যার। বাট ইনশাআল্লাহ স্যার পাস বাই করব। হার্ট অর সোল, আমরা এক চান্সে পাস করবো। এটা ডিটারমিনেশন আমাদের ঠিক আছে? জি অবশ্যই স্যার। আছে। জি স্যার জি। হুম, কোনোভাবেই দ্বিতীয়বার পরীক্ষা তো চিন্তা করা যাবে না, কোনো মতে যে দিয়ে আসলাম এবার তো ইয়ে নাই, কোনোভাবে না, এরকম সারসুন নাই। আর আজকের ক্লাসে কনফিডেন্ট অনেক বেড়ে গেছে। হুম, সবগুলো আমি হচ্ছে কি, আমরা আপনাদেরকে 8টা থেকে 10টা ক্লাস প্রথমে দেখাবো, আর লাস্টের একটা ক্লাসে আপনাদের কিছু টেকনিক বলে দিব। সেই টেকনিকগুলো সেটগুলো গুরুত্ব দিবেন। পরীক্ষা হলে এমনি আপনি মনে করেন যে মানে 70% মার্কস কনফার্ম উঠবে, মানে কনফার্ম পারবেন। আর 30% মার্কস এদিক ওদিক থাকবে ওই মানে সামান্য বিষয়ে। মানে আপনি 70% যদি কাভার করে ফেলেন না, ওই যে মানে অর্ধেক পড়লে 70% কাভার, মানে এই তো অর্ধেক না, 40% পড়লে 70% কাভার হবে। ওই জায়গাটা আমি আপনাদেরকে ধরে দিব লাস্টের দিকে, ওটা না বুঝলে বলা যাবে না এখন। তখন হবে কি, আপনি ওই পরীক্ষার আগে জাস্ট খালি একটু রিভিশন চোখ বুলায় বুক যাবেন, আর ক্লাস বুক লেকচারটা পারলে একটু শুনে গেলেন, আপনাদের কাভার হয়ে যাবে। বুক হ্যাঁ বুক হুম, আমরা আমাদের আমাদের দেখেন তো আপনাদের কত কষ্ট, আমার খুব খারাপ লাগে যে দেখেন বাবুদেরকেও এখন জায়গায় রাখতে হয়েছে, কত কষ্ট বলেন তো। খুব চ্যালেঞ্জিং লাইফ আপনাদের, আপনাদের আমি খুব মানে স্যালুট করি। বাংলাদেশের মানে কি বলে, মানে গর্বিত কৃতি সন্তান আপনারা, যেভাবে রেগুলার পরিশ্রম করে কন্টিনিউয়াস বেসিসে চলেন। হ্যাঁ, সব থেকে নিয়ম শৃঙ্খল নিয়মতান্ত্রিক জব আপনাদের। তো আশা করি আর আপনাদের স্বাভাবিক জীবনে এই ব্যাংকিং ডিপ্লোমা আমি যে কয়টা কোর্স নিব, স্বাভাবিক জীবনে যেন এর কোনো প্রভাব না পড়ে, আমি সেটা চেষ্টা করব আপনাদের, যে ক্লাসের টাইমটুকু বাদে যেন স্বাভাবিক জীবনে কোনো প্রভাব না পড়ে। তো সবাই, আমরা আজকে পড়াইলাম না, পড়াইলে অনেক কিছুই পড়ানো যায়, প্রথম দিনে পড়াইলে বেশি মাথা ধরে যাবে, আমরা মাথা ধরাবো না। এমনি আমরা ছোট বই আছে শেষ করে দিব, খুব মানে শেষও করব, কমনও পরীক্ষায় পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক রাত হয়ে গিয়েছে, সবার জন্য শুভকামনা। আগামী দিনে থ্যাংক ইউ সো আপনারা মাচ স্যার। জি বলেন তো। স্যার স্যার বলেন। ক্লাসটা 9টা থেকে শুরু করা যায় না স্যার? 9টা থেকে ওই যে ওখানে আরো একটা ক্লাস আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমাদের আরো ক্লাস না না, তো। এটা বেশি দিন তো চলবে না, এটা সামনে রমজান মাস, রমজান মাসে এমনি চেঞ্জ হয়ে যাবে। শিডিউল চেঞ্জ হবে, হ্যাঁ। স্যার এই ক্লাসে রেকর্ডেড ক্লাস থাকবে তো নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, রেকর্ডেড, ওই যে আপনারা ভর্তি হয়েছেন আপনাদের দেখবেন যে প্রোফাইলে ভিডিও লিঙ্ক জি স্যার। থাকে, ও থ্যাংক ইউ স্যার। ওইটাই ক্লাস শেষ হ্যাঁ হওয়ার হ্যাঁ পরে ওখানে পেয়েছি আপলোড স্যার, হয়ে ওখানে যাবে। গত বছরের ক্লাসগুলো আছে, রেকর্ডেড ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই গত বছরটা বাদ দিয়ে আস্তে আস্তে নতুনটা চলে আসবে। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর জি স্যার, কিছু ভালো বলার থাকবেন থাকলে স্যার। বলেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার মানে ক্লাস, আমার আপনার ভোকাল, আপনার ডেলিভারি স্যার অনেক ভালো লাগছে। আমি আসলে এক এআইবিবির 5টা সাবজেক্ট দিছিলাম, 5টা সাবজেক্টই পাস করছি এক চান্সে, কোচিং ছাড়াই।
আচ্ছা, কিন্তু আলহামদুলিল্লাহ, ফরেন খুবই ভালো। ট্রেডটা কোচিং আমি লাগে না আসলে। ফরেন ট্রেডটা আমি একটু নিজে বোঝার জন্য আসলে কোচিং করতেছি। মানে আমি হয়তো আমার একটা কনফিডেন্স আছে আমি পাস করবো, কিন্তু আমার একটু বোঝাটা দরকার আসলে। না, শিওর শিওর। এই জন্য ক্লাস আমিও করবো। গত আর আপনার ক্লাস খুব ভালো লাগতেছে আসলে স্যার, সত্যি বলতে। না, আমিও আপনারা খুব গতবার তো অ্যাটেন্টিভ বলেই ভালো পাঁচটায় পাস লাগছে। করছি। আমি গতবার পাঁচটায় পাস করছি, ফরেন ট্রেডটা বাকি ছিল। মানে এখন মনে হচ্ছে আপনার ক্লাস, এই আজকের ক্লাস শুনে মনে হচ্ছে আসলে আমি প্রশ্ন প্যাটার্ন বা কিভাবে কি প্রশ্ন আসে এটা ধরতে পারিনি দেখে এটা খারাপ করছি আর কি। হুম 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 হুম। এটা একটা বিষয় যে আমরা কোশ্চেন হঠাৎ করে একটা প্যাটার্ন পরিবর্তন তো। হ্যাঁ, সমস্যা, আমরা গতবার একটা সেমিনার করেছিলাম প্রশ্ন প্যাটার্ন পরিবর্তনের উপরে। হুম, হয়তো এটা ম্যাচিং হয় নাই আমাদের টাইমের। তো আপনারা সবাই, এই যে আপনাদের যদি আবার কেউ যদি জয়েন করতে চান, অ্যাডমিশন না নিয়ে থাকে, প্রতিষ্ঠান থেকে আমাকে একটা মেসেজ দিল যে একটু বলেন স্যার, যদি কেউ অ্যাডমিশন না নিয়ে থাকে তাহলে হেল্পলাইনে যোগাযোগ করে যেন অ্যাডমিশনটা নিতে চাইলে নিতে পারে, না নিলেও সমস্যা নাই। কালকের ক্লাসও ফ্রি আছে, আপনারা জি জয়েন স্যার, করেন। আমি ভর্তি হবো স্যার। জি জি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে হেল্পলাইন নাম্বারটা থাকলো, আপনারা যোগাযোগ করে নিন যদি কারোর দরকার থাকে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আর তাদের যে ইউ। ওয়েবসাইটের ঠিকানাটাও দিয়ে দিলাম, tsp.com.bd। যারা অ্যাডমিশন হচ্ছেন তারা তো জানেন না, যারা ঘর নাই হতে চাইলে এখানে যোগাযোগ করে, হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে নিন। আর কালকে আপনাদের প্রত্যাশায় থাকলাম, আপনাদের সাথে ক্লাসেতে আমি জানি আমি অনেকগুলো জায়গায় ক্লাস নিই, কিন্তু আমার কেন যেন আপনাদের সাথে ক্লাসে থাকলে আমার খুব মজা লাগে। মানে আমি এই যে জ্ঞানী জ্ঞানী মানুষদের সাথে থাকতেছি, আমার খুব ভালো লাগে। বুঝতে পেরেছেন? তো দোয়া করবেন আমার জন্য। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। কি আমার এগুলা থ্যাংক স্যার। ইউ স্যার। জি, ওকে, আমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।